হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমরা একটু ছোট্ট করে আলোচনা করব মলিকুলার অরবিটাল থিওরি। এই যে মলিকুলার অরবিটাল থিওরি, এটা আমি ডিটেলসে পড়াবো। জাস্ট একটু তোমাদের যারা ক্লাস 11-এ পড়ছো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দেবে তাদের জন্য একটু ছোট্ট করে আমি মলিকুলার অরবিটাল থিওরির একটা ওভারভিউ বলছি। দেখো, মলিকুলার অরবিটাল থিওরিটা বেসিক্যালি এসেছিল ভিভিটির কিছু ফেলিওর ছিল তার জন্য, ঠিক আছে? তা এই আমি ডিটেলসে অত হিস্টোরি আসছি না, আমি জাস্ট বলছি মলিকুলার অরবিটালটা কি। অর্থাৎ যখন পরমাণু থেকে অণু তৈরি হয় তখন ওই যে অণুর মধ্যে পারমাণবিক যে অরবিটালগুলোর অবিলোপনে আরও কিছু নতুন কক্ষক তৈরি হচ্ছে। অর্থাৎ পরমাণুর মধ্যে যে পারমাণবিক কক্ষকগুলো আছে, অর্থাৎ পরমাণুগুলো থেকে যখন অণু তৈরি হচ্ছে তখন সেই পারমাণবিক কক্ষকের অবিলোপনগুলোর ফলে কিছু নতুন নতুন কক্ষক তৈরি হয়, যাদেরকে বলা হয় আণবিক কক্ষক। তার মানে আর অণুর ক্ষেত্রে পারমাণবিক কক্ষকের কোনো অস্তিত্ব থাকে না, অণুর ক্ষেত্রে আণবিক কক্ষকটা থাকে। ক্লিয়ার? এবার আমরা একটু ছোট্ট করে দেখাই যে আমরা বেসিক্যালি যে কটা মলিকুল নিয়ে কথাবার্তা বলবো সেটা এইটুকুতে হয়ে যাবে। ধরো আমি একটা এনার্জি প্রোফাইল একটা ডায়াগ্রাম করছি এখানে, এটা দিয়ে দেখাবো ইন জেনারেল। ধরো 1s, এইদিকে লিখছি অ্যাটমিক অরবিটালস, এদিকেও লিখছি অ্যাটমিক অরবিটালস, ঠিক আছে? আচ্ছা, এনার্জি অ্যাক্সিস। এবার ধরো এইটা 1s অ্যাটমিক অরবিটাল, কোনো একটা পরমাণুর একই রকম আর একটা পরমাণুর। এবার একটু প্রসঙ্গগত বলে রাখি, এইগুলো কিন্তু হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে আমি করছি। হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল, এটা কিন্তু মাথায় রাখবে। হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে এই ঘটনাটা করা হয়। তাহলে এইরকম অনেস অরবিটাল গুলো যারা আছে, আর এটা এমোস, তাহলে এই যে অনেস দুটো অরবিটালের অবিলোপন যখন হবে বলছে, তখন দুটো পারমাণবিক কক্ষকের অবিলোপনে সর্বদাই দুটো আণবিক কক্ষক তৈরি হবে, একটা কম এনার্জি আর একটা হাই এনার্জি, ঠিক আছে? তাহলে দেখো, এই যে যেহেতু এইবার এখানে একটা কথা হচ্ছে, একটা সিগমা হয়, তোমরা যারা পড়ে ফেলেছো অলরেডি, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো তারা অলরেডি জানো এই জিনিসটা। যারা ক্লাস 11-এ নতুন করছো তারা হয়তো অনেকে নাও জানতে পারো। যখন হয়, ধরো এইরকম জিনিসটা এইভাবে ভাববে, এই যে দুটো পারমাণবিক কক্ষক তারা অবিলোপনের জন্য আসছে, তাহলে এই যখন আসবে তখন যে আণবিক কক্ষকটা তৈরি হবে এইরকম জিনিসটা হবে। একজনের এনার্জি বাড়বে, একজনের এনার্জি কমবে, অর্থাৎ একজন স্টেবল হবে। তার মানে এই যে কালো মার্কারটা দেখতে পাচ্ছ, মার্কার পেন, দুটো পারমাণবিক কক্ষক এই আসলো, এর নিচে নামলো এই, তাই তো? তাহলে এই যে দুটো আণবিক কক্ষক, একজনের এনার্জি কম একজনের এনার্জি বেশি, তাহলে যার এনার্জি কম সে স্টেবল, তাহলে সেটা বন্ডিং। তাহলে এখানে এটা বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং। তাহলে এবার এই যে বন্ডিংটা, যেহেতু মনে রাখবে হেড অন ওভারল্যাপ, তোমরা বন্ডিং জানো, সিগমা বন্ধন পাই বন্ধন হয়। হেড অন ওভারল্যাপ হলে সেটা হয় সিগমা বন্ধন, আর পার্শিয়াল অবিলোপন হলে পাই বন্ধন। তাহলে এখানে অনেসের আকৃতি, যেহেতু অনেস অরবিটালের আকৃতি যেহেতু স্ফেরিক্যাল শেপ, তাহলে এটা সবসময় সিগমা বন্ধনই করবে, তাই তো? তাহলে যেটা আসবে সেটা সিগমা অনেস, তাহলে সিগমা বন্ধন এবং বন্ডিং এটা অবশ্যই, এবং অ্যান্টি বন্ডিং যেটা সেটাকে আমরা বলছি সিগমা স্টার অনেস। ক্লিয়ার? একই রকম ভাবে 2s আসবে, 2s তাহলে এখানে তাহলে 2s থেকেও দুটো একই রকম, একটা বন্ডিং আর অ্যান্টি বন্ডিং। তাহলে এটা কি সিগমা 2s, আর এটা সিগমা স্টার 2s, এটা সিগমা স্টার 2s। এবার দেখো পি কক্ষক, পারমাণবিক কক্ষক 2p, তাহলে 2p তে সমশক্তি সম্পন্ন তিনটে কক্ষক আছে, দুটো পরমাণু তিনটে করে কক্ষক আছে। এবার দেখো এদের যদি এটা সমান, তাই তো? তাহলে এদের এই যে পি, আমি যদি এটাকে এইভাবে ভাবাই, একটু তোমরা লক্ষ্য করো, পি ক্ষেত্রটা যদি এইভাবে ভাবো যে এটা হচ্ছে জেড অ্যাক্সিস বলছি আমি, এটা গ্রহমূলটাকে
তর্জনী মধ্যমা। তাহলে এই যে এইটা যদি আমার জেড অ্যাক্সিস হয়, এটা এক্স, এটা ওয়াই আমি বলছি। এবার পি জেড, পি এক্স, পি ওয়াই আছে দুটো পরমাণুর, তাহলে হেড অন ওভারল্যাপ হবে। এক্স অ্যাক্সিস যদি মলিকুলার অ্যাক্সিস হয়, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয় জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যদি তারা উইলিপ্ত হয়, তাহলে জেড বরাবর ওটা সিগমা বন্ধন হবে, আর পাই বন্ধনটা হবে ওয়াই বরাবর আর এক্স বরাবর, তাই তো? তাহলে এইটা হেড অন ওভারল্যাপ হচ্ছে, আর বাকি দুটো দেখো পার্শিয়াল বিলোপন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে এটা এটা যেহেতু জেড অ্যাক্সিস মলিকুলার অ্যাক্সিস, তাহলে আমরা এটাকে বলতে পারি সিগমা 2p জেড, আর এটা সিগমা স্টার 2p জেড। সিগমা কারণ এই যে জেড অ্যাক্সিস বরাবর হেড অন ওভারল্যাপ হয়েছে, তাই তো? হেড অন ওভারল্যাপ হয়েছে, আচ্ছা সিগমা সেই জন্য। আচ্ছা এবার পাই, এবার দুটো পাই, এবং দেখো দুটোই সিগমার সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে দুজনই সমশক্তি সম্পন্ন হবে। তাহলে তারা সমশক্তি সম্পন্ন, একটা জোর বন্ডিং, একটা জোর অ্যান্টি বন্ডিং। তাহলে এটা হচ্ছে পাই 2px, পাই 2py, এটা পাই স্টার 2px, তারা কিন্তু সমশক্তি সম্পন্ন। ক্লিয়ার? তাহলে এখানে জেডটা হচ্ছে কি, জেড অ্যাক্সিস ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বা ইন্টারমলিকুলার ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বলাটাই বেটার হবে, তাই তো? তাহলে আমরা ইন জেনারেল যে আণবিক কক্ষগুলো ফরমেশন হতে পারে, তাই তো, তাদের এনার্জি, অর্থাৎ কোনো ডাইঅ্যাটমিক মলিকুল যেখানে সর্বোচ্চ এক একটা কক্ষকে দুটো করে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, তাহলে কটা কক্ষক দেখো আণবিক কক্ষক, এখানে 4টে, 5টা, 7টা, 9টা, 10টা, তাহলে সর্বাধিক 20টা ইলেকট্রনওয়ালা যদি অণু হয়, তাদের ক্ষেত্রে এই মডেলটা দিয়েই বা এই ডায়াগ্রামটা অনুযায়ী আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস লিখতে পারবো। দেখো, এবং এখানে একটু ক্যাচ আছে, সেটা একটু পরে বলবো। এখানে যে শক্তির ক্রম কক্ষকগুলো, সেটা হচ্ছে সিগমা অনেস, এনার্জি অর্ডার যদি আমি বলি সিগমা অনেস, তার থেকে বেশি সিগমা স্টার অনেস এনার্জি অর্ডার। এইখানে ইলেকট্রন পূর্তি প্রক্রিয়া কিন্তু হুন্ডে সূত্র মেনে চলবে, আউটবাউ প্রিন্সিপাল মেনে চলবে, এবং পাউলির অপবর্জন নীতি মেনে চলবে। সমস্ত সূত্রগুলো যেটা পারমাণবিক কক্ষকে ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় করেছিল, সেই রকম সূত্রগুলো কিন্তু আণবিক কক্ষকেও মেনে চলবে। সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপরে সিগমা 2pz, তারপরে পাই 2px আর পাই 2py এর এনার্জি সমান, তার থেকে বেশি পাই স্টার 2px y, সিগমা স্টার 2pz। এই এনার্জি অর্ডারটা অনুসারে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা পূর্ণ হবে, পরপর ইলেকট্রন প্রবেশ করবে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে, আউটবাউ প্রিন্সিপাল মেনে চলবে, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র মেনে চলবে, সবগুলোই মেনে চলবে। এইবার এখানে একটা ক্যাচ আছে, যখন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জিনিসটাকে ব্যাখ্যা করতে যাব, আমি একটু বলি, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে একটু জিনিসটা বলি, বা তার আগে আরো কিছু উদাহরণ একটু বলে নিই। এই এনার্জি অর্ডারটা একটু মাথায় রাখবে তোমরা, আমরা একটু একটু করে আলোচনা করি। ধরো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন এমও ইলেকট্রন বিন্যাস কত হবে? তাহলে হাইড্রোজেন পরমাণু মানে 1s1, তাহলে কটা ইলেকট্রন? একটা। তাহলে হাইড্রোজেন অণুতে কটা ইলেকট্রন হবে? 2 ইলেকট্রন, কারণ 1 + 1 মানে 2 ইলেকট্রন, তাই তো? তাহলে দুটো ইলেকট্রন হাইড্রোজেন অণুতে আছে, অণু, হাইড্রোজেন অণু, তাই তো? তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? সিগমা 1s2। এইবার বন্ড অর্ডার বের করার সূত্র দেখো, বন্ড অর্ডার বের করার সূত্র হলো নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2, তাই তো? তাহলে এখানে দেখো বন্ডিং ইলেকট্রন কটা? দুটো, এই 2 বন্ডিং ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 0, এই 2, তাহলে 1। তাহলে বন্ড অর্ডার 1 মানে হাইড্রোজেনের যে দুটো পরমাণু তাদের মধ্যে একটা সিঙ্গেল বন্ড ফরমেশন হয়, এটাই বলছি। এবং এটা যেহেতু কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে এটা কি ডায়াম্যাগনেটিক, মনে রাখবে, ঠিক আছে? একই রকম ভাবে
আমরা যদি হিলিয়ামের ক্ষেত্রে বলি, হিলিয়াম অণু কনসিডার করি, অ্যাকচুয়ালি বাস্তবে হিলিয়াম অণু হয় না, কিন্তু আমরা যদি কনসিডার করি হিলিয়াম অণু He2, তাহলে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? 2 + 2, কারণ হিলিয়াম পরমাণু মানে কি 1s2, তাহলে 4 ইলেকট্রন হিলিয়াম অণুতে। এই অণুতে টোটাল কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন, 4 ইলেকট্রন সিস্টেম। এবার আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথমে এখানে প্রবেশ করবে, এক একটা কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে এবং একটা ক্লকওয়াইজ ঘূর্ণন, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, তাই তো? তাহলে সিগমা 1s2, সিগমা স্টার 1s2। তাহলে এখানে বন্ড অর্ডার কত? আমি বন্ড অর্ডারকে শর্টকাটে বিও বলছি। 2 - 2, দেখো বন্ডিং ইলেকট্রন দুটো, অ্যান্টি বন্ডিং ইলেকট্রনও দুটো, তাহলে বাই 2, তার মানে 0। তার মানে বলতে চাইছে এই যে হিলিয়াম আর হিলিয়াম, এদের মধ্যে কোনো বন্ড ডিফর্মেশন হয় না। হিলিয়াম আর হিলিয়ামের মধ্যে কোনো বন্ড ফলে এই যে এটা সবসময় কিন্তু এটা হিসেবে থাকে এক পরমাণু গ্যাস, এক পারমাণবিক স্টেটে থাকে হিলিয়াম, ঠিক আছে? তাহলে যাদের মধ্যে কোনো বন্ড ফর্মেশন হবে না, তাদের বন্ড অর্ডার 0 হবে, ফলে তারা ডাইঅ্যাটমিক স্টেটে থাকবে না, তারা এক পারমাণবিক স্টেটে থাকবে। এটাই হচ্ছে বলার। সেই জন্য অনেক কোয়েশ্চেন পড়ে 11-এ, অনেক সময় কোয়েশ্চেন পড়ে যে He2 এর অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো। এই যে এমো থিওরি দিয়ে এমো ইলেকট্রন বিন্যাসটিকে বন্ড অর্ডার 0 দেখিয়ে ব্যাখ্যা করতে হয়। এবার দেখো আমি একটু জাম্প দিয়ে নাইট্রোজেনের ক্ষেত্রে চলে গেলাম। নাইট্রোজেনের ক্ষেত্রে N2, টোটাল কটা ইলেকট্রন? 7 + 7, 14 ইলেকট্রন, 14টা ইলেকট্রন নাইট্রোজেন, টোটাল নাইট্রোজেন অণুতে। এবার এক এক করে পূর্ণ করছি। সিগমা 1s2, এটা পূর্ণ হয়ে গেলে কোথায় ঢুকবে? এখানে সিগমা স্টার 1s2, তারপরে এখানে সিগমা 2s2, তারপরে সিগমা স্টার 2s2, তারপরে সিগমা 2pz2, তারপরে পাই 2px। দেখো এইবার এখন কথা, এই পর্যন্ত কত হয়ে গেল? তোমার ইলেকট্রনের সংখ্যা কোনো 6, 8, 10, তাহলে 14টা। তার মানে এটাও, এবার এটা সমশক্তি সম্পন্ন, এটাই একটা ঢুকলে এটাই একটা ঢুকবে, এটা তারপরে অ্যাভেলেবিলিটি অনুযায়ী হবে, তাই তো? তাহলে এটাও 2 হচ্ছে, এটাও। এখন এই যে এনার্জি অর্ডার অনুসারে আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে দেখো যে এইটা তো এইটা ফাঁকা 0, এটাও 0, স্টারটা অ্যান্টি বন্ডিং গুলো 0, তাই তো? কোনো ইলেকট্রন নেই। তাহলে এইটা কি? লুমো। আর এইগুলো কি? এইটা আর এটা কি? হোমো, তাই তো? হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল হোমো। তাহলে এই যদি দেখি, তাহলে হোমোতে ইলেকট্রনটা কোথায় আসে? এই যে মডেল অনুসারে, এই যে এনার্জি অর্ডার অনুসারে নাইট্রোজেনে পাইতে। তার মানে পাইতে ইলেকট্রন থাকলে সেটা নাইট্রোজেনটা রিঅ্যাক্টিভ হওয়ার কথা, কিন্তু বাস্তবে নাইট্রোজেন কি? ইনার্ট। নাইট্রোজেন কি বাস্তবে? ইনার্ট। তাহলে এই যে নাইট্রোজেন যে ইনার্ট, এটা কি করে ব্যাখ্যা দেবো? তাহলে এই যে এনার্জি অর্ডারের মডিফিকেশন রিকোয়ার্ড, ঠিক আছে? তাহলে সেই মডিফিকেশনটা কি করে করা হয়? সেটা হচ্ছে সিমেট্রি অরবিটাল যারা থাকে, যে মলিকুলার অরবিটালগুলো থাকে, তাদের মধ্যে রিপালশন হয়। সেই রিপালশনের কারণে নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যাখ্যা করতে গেলে, নাইট্রোজেনের ক্ষেত্রে বা নাইট্রোজেন নিচে যারা আছে তাদের ক্ষেত্রে এনার্জি অর্ডারটা, বা সচরাচর বলা হয়, ছোটবেলাদের বইতে দেখবেন লিথিয়াম Li2 থেকে N2 পর্যন্ত এনার্জি অর্ডারটা একটু অন্যরকম হয়ে যায়, কারণ এদের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি রিলেটিভলি কম, সেই জন্য কি হয়, এই যে অর্ডারটা এক্সচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ক্রসিং হয়ে যায়, এইটার এনার্জি এর থেকে বেশি হয়ে যায়, তাই তো? অর্থাৎ তার মানে কি হয় অ্যাকচুয়ালি, যে এই যে সিমেট্রি অরবিটাল এটাকে রিপিল করে, ফলে এর এনার্জিটা বেড়ে যায়, তাই তো? ফলে এটাকে ক্রস করে যায়, তখন এদের ক্ষেত্রে যে এনার্জি অর্ডারটা হয় সেটা এই রকম।
এটা শুধু নাইট্রোজেনের ক্ষেত্রে স্পেশাল মনে রাখতে পারো এই অর্ডারটা। কেন কি? কারণ এখানে সিমেট্রি যে অরবিটাল গুলো আছে, সেম সিমেট্রির যে অরবিটাল গুলো তাদের মধ্যে রিপালশন হয়। যেমন এইটা এইখানে বেসিক্যালি আমরা যদি ভাবি এইটা আর এইটার মধ্যে রিপালশন হয়, ফলে এটাকে তাড়িয়ে দেয়, দূরে উপরে পাঠিয়ে দেয়। আর তাই না, উপরে পাঠিয়ে দিলে এর এনার্জি বেড়ে যাবে এর থেকে, ফলে এর এনার্জিটা এখানে চলে আসে আর এখানে চলে যাবে। তাই সেটাই হয়েছে, দেখো এখানে চলে আসলো আর এখানে চলে গেল, তাই তো? সেটাই হয়েছে এইখানে। তাহলে এইটা বেসিক্যালি নাইট্রোজেনের ক্ষেত্রে হবে, এবং শুধু নাইট্রোজেন বলে না, অনেক বইতেও লেখা থাকে লিথিয়াম থেকে নাইট্রোজেন পর্যন্ত, Li2 থেকে Na2 পর্যন্ত, ঠিক আছে? আর বাকিদের ক্ষেত্রে সব কিন্তু এই অর্ডারটা মেনে চলবে। আমি বলবো নাইট্রোজেন বাদ দিয়েও বাকিদের সবার ক্ষেত্রেই তোমরা এটা লিখতে পারো, অসুবিধা নেই। এই এনার্জি অর্ডারটা মাথায় রাখতে পারো, এটা কিন্তু অসুবিধা নেই। আমার এখনো পর্যন্ত যা মনে পড়ছে, হয়তো সবারই ক্ষেত্রে এটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। অক্সিজেন বা অক্সিজেনের পরবর্তী ক্ষেত্রে এই অর্ডারটা দেওয়া হয়, অক্সিজেনের ক্ষেত্রে এন্ড অনওয়ার্ড অক্সিজেন, তাদের ক্ষেত্রে এই এনার্জি অর্ডারটা বলা হয়। কিন্তু এটা সবার ক্ষেত্রে ইউজ করা যায় এক্সেপ্ট নাইট্রোজেন, আমার মতে, আমি এখনো পর্যন্ত যা মনে পড়ছে। এইবার নাইট্রোজেনের ক্ষেত্রে এইটা ভেবেই কিন্তু নাইট্রোজেন যে ইনার্ট সেটা ব্যাখ্যা করা যায়। কি করে? কারণ এই যে জিনিসটা নাইট্রোজেনের ক্ষেত্রে হবে না, আমরা বলতে পারি এইটা নাইট্রোজেনের ক্ষেত্রে হবে না। কেন হবে না? কারণ এই অনুযায়ী যেহেতু হুমোতে যে ইলেকট্রন সেটা পাইতে থাকছে, তাহলে নাইট্রোজেনটা রিঅ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় নাইট্রোজেনটা ইনার্ট। তাহলে নাইট্রোজেনটা ইনার্ট হওয়ার জন্যই কিন্তু নাইট্রোজেন যে ইনার্ট বা সেইটা কিন্তু এই এনার্জি অর্ডারের যে ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না। তার জন্য এইটা দরকার, এই অর্ডারটা মাথায় রাখতে হবে। তা আমরা একটু ওই অর্ডারটা মেনেই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে গেলেই এবার বুঝতে পারবে, সরি N2 সিগমা অন S টু সিগমা স্টার অন S টু, তারপরে সিগমা 2S টু সিগমা স্টার 2S2 পাই 2px টু পাই 2py2, আর আমরা এইভাবে লিখতে পারি, অসুবিধা নেই। 14 ইলেকট্রন, তাহলে এটা হলো 6টা, 2 × 12, 6 × 12, তারপরে লাস্টের দিকে। তাহলে দেখো তাহলে এইখানে কোনো ইলেকট্রন নেই, এটা কি লুমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। এইটা এখন কি হোমো। এই মডেলটায় আমরা যদি বসাই, এই যে এনার্জি অর্ডারটাই যদি আমরা ফেলি, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে করতে গেলে মাথায় রাখবে সবসময় এই যে সেম সিমেট্রির এটার যে রিপালশনটার জন্য এটা হয়, এটা অবশ্যই নাইট্রোজেনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু নাইট্রোজেনের ধর্মাবলী ব্যাখ্যা করা যাবে না। কারণ এইবার দেখো যে হোমো যে ইলেকট্রনটা হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল যে ইলেকট্রনটা আছে সেটা সিগমাতে আসে, তাহলে সিগমাতে থাকার জন্য ওই ইলেকট্রনগুলোকে বের করতে গেলে বেশি এনার্জি দরকার, সেই জন্য নাইট্রোজেন ইনার্ট হয়। সেই জন্য নাইট্রোজেন কি, নাইট্রোজেন ইজ ইনার্ট, নিষ্ক্রিয়, অনেকটাই নিষ্ক্রিয়, সহজে রিঅ্যাকশন করতে চায় না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটা এবার এখান থেকে দেখো এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটা ব্যাখ্যা করতে পারবে। তো কোনো জায়গায় কোনো কক্ষে কি অযুগ্ম ইলেকট্রন আছে? না, অযুগ্ম ইলেকট্রন নেই। তাহলে নাইট্রোজেনটা কি ডায়াম্যাগনেটিক। কি বললাম? নাইট্রোজেনটা ডায়াম্যাগনেটিক, নাইট্রোজেনটা হলো ডায়াম্যাগনেটিক। আচ্ছা, এরপরে আমরা একটু জাস্ট অক্সিজেনটা বলি। অক্সিজেনটার ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা যে এনার্জি অর্ডারটা বলছিলাম, এই যে এই অর্ডারটাকেই মাথায় রাখবো। তাহলে এখানে অক্সিজেনের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন কটা? 8 + 8, 16টা ইলেকট্রনস, 16 ইলেকট্রনস। তাহলে কি হবে? সিগমা অন S টু সিগমা স্টার অন S2, তারপরে কোথায় সিগমা 2S2, সিগমা স্টার 2S2, সিগমা 2pz 2 পাই 2px আর পাই 2py।
আচ্ছা এই পর্যন্ত 10, তাহলে এই পর্যন্ত এটা 2 দিলাম, তাহলে কত হলো 14টা হয়ে গেল। এবার পাই স্টার 2px পাই স্টার 2py। এবার এরা যেহেতু দুজন সমশক্তি সম্পন্ন, এটা আর এটা সমশক্তি সম্পন্ন, তাহলে এখানে একটা হলে এখানে একটা হতে হবে, এখানে দুটো, এখানে জিরোটা থাকতে পারে না, সমশক্তি সম্পন্ন, হুন্ডের সূত্র মেনে চলবে। তাহলে এইবার দেখো এখানে কি, এটা অযুগ্ম ইলেকট্রন আছে, এই দুটো অযুগ্ম ইলেকট্রন এখানে এখানে, তাহলে এটা কি প্যারাম্যাগনেটিক। অক্সিজেনটা প্যারাম্যাগনেটিক, অক্সিজেন যে প্যারাম্যাগনেটিক সেটাই কিন্তু এই যে এমও থিওরি ব্যাখ্যা করতে পারে একমাত্র। ঠিক আছে, এই অক্সিজেন প্যারাম্যাগনেটিজমটা অক্সিজেনের, সেটা কিন্তু, বা অক্সিজেন যে প্যারাম্যাগনেটিক স্পিসিস সেটা কিন্তু এই এমও থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। এখানে বন্ড অর্ডার ক্যালকুলেশন করি। দেখো এই যে এখানে এন এর মান, এটা কে শেল, এন এর মান 1, এই দুটো, তাহলে এরা তো ইনার আর এরা ভ্যালেন্স শেল, এন এর মান 2, তার মানে এল শেল। তাহলে এই যে ভ্যালেন্সরাই তো বন্ডিং এ পার্টিসিপেট করে, তাহলে অনেক সময় এদেরকে আমরা বইতে দেখবে কে কে দেওয়া থাকে, কারণ ইনার হয়ে গেলে তাদেরকে তখন কে কে দেওয়া হয়, এটাকেও কে, এটাকেও কে, বাকিটা। তাহলে এবার ভ্যালেন্স ইলেকট্রন আমার দেখতে হবে, ভ্যালেন্সে কতগুলো বন্ডিং ইলেকট্রন, কতগুলো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে বন্ড অর্ডার বের করার সময়, তাই তো। তাহলে এখানে এন বি মাইনাস এন এ করবো আমরা বাই 2, তাহলে সেটা কত, এন বিটা বন্ডিং ইলেকট্রন এই 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 এই, তাহলে কতগুলো হচ্ছে 8টা। এবার অ্যান্টি বন্ডিং ভ্যালেন্সে আছে এই একটা, ঠিক মারলাম, এই একটা, তার মানে ওই 2 1 4 বাই 2, তাহলে কত হলো 4 বাই 2 মানে 2। তাহলে সেই জন্য অক্সিজেন কি দ্বিবন্ধন করে, বন্ড অর্ডার যেহেতু 2 সেই জন্য দ্বিবন্ধন করে, এবং এটা প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, আবার যদি কেউ বলতো তোমাদের O2 প্লাসের ইলেকট্রন বিন্যাস কেমন হয়, একদম সহজ, অক্সিজেন এটা জানলে O2টা করাই যায়। O2 প্লাস, তাহলে O2 প্লাসে কটা ইলেকট্রন হবে, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, অক্সিজেন থেকে যদি একটা ইলেকট্রন বের করে দেওয়া হয় তাহলে O2 প্লাস হয়, তাহলে এখানে থাকে 16 ইলেকট্রন, এখানে কটা 15 ইলেকট্রন সিস্টেম। তাহলে 15 ইলেকট্রন হলে কি হবে, এখানে লক্ষ্য করে দেখো, কে কে দিয়ে দিলাম আমি ইলেকট্রন বিন্যাস, কে কে মানে সিগমা 1s2 সিগমা স্টার 1s2 হয়ে গেল কে কে, তারপরে 2s2 সিগমা স্টার 2s2। এবার ইলেকট্রন সবসময় কি ভ্যালেন্স থেকে বেরোয়, সিগমা 2pz 2 পাই 2px2 পাই 2py2। তারপরে এবার অক্সিজেনে কি ছিল, পাই স্টার 2px এ একটা ছিল, পাই স্টার 2py তে একটা ছিল। এখন এই যে কোনো একটা থেকে একটা বের করে দিলে হলো, দুজনেই তো সমষ্টি, আমি y থেকে একটা বের করে দিলাম, তাহলে এই হবে ইলেকট্রন বিন্যাস। এই পর্যন্ত চলবে, ক্লিয়ার। তাহলে এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে, বন্ড অর্ডার দেখো, বন্ডিং ইলেকট্রন কটা, এইটা 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 8টা, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 2 3, 5/2 মানে 2.5, ঠিক আছে 2.5, ক্লিয়ার। আচ্ছা এবার একটা জিনিস মনে রাখবে, একটা সম্পর্ক আমি বলে দিই, এই বন্ড অর্ডারের সাথে বন্ড অর্ডার আর বন্ড লেন্থ ব্যস্তানুপাতিক, তাই তো, বন্ড অর্ডার আর বন্ড লেন্থ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই যে O2 বন্ড অর্ডার কত 2, আর O2 প্লাসের বন্ড অর্ডার কত 2.5, তাহলে এর যেহেতু বন্ড অর্ডার বেশি তাহলে এর বন্ড লেন্থ কম হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটা কোয়েশ্চেন পড়ে, দেখবে খুবই পড়ে, N2 প্লাস N2 মাইনাস আর N2 মাইনাস, এদের বন্ধন ক্রমের বা বন্ড অর্ডারটা লিখতে হবে, অর্থাৎ বন্ধন ক্রমের অর্ডারটা কি হবে, ঠিক আছে। এটা করা যায় কিন্তু, এই বন্ড অর্ডার বের করবে ইলেকট্রন বিন্যাস লিখে, ঠিক আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে করে 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 এখানে একটা ইলেকট্রন বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে 14 ইলেকট্রন সিস্টেম, এটা 13 ইলেকট্রন সিস্টেম, এটা কি N2 মাইনাস মানে নাইট্রোজেন একটা ইলেকট্রন এসে 15 ইলেকট্রন সিস্টেম, এটা 16 ইলেকট্রন সিস্টেম। নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অক্সিজেনের এই এনার্জি অর্ডারটা মেনে চলে না, যেটা আগে বললাম সেটা মেনে চলে, সেইভাবে কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে N2 প্লাস N2 মাইনাস N2 মাইনাস করবে, করে বন্ড অর্ডার বের করে অর্ডারটা দেখে যাবে। এবং বন্ড অর্ডারের সাথে কিন্তু বন্ড লেন্থ ব্যস্ত সম্পর্ক, সেটাও করতে পারো, বন্ড লেন্থের
ক্রোমটাও বের করতে পারো, ঠিক আছে। এরকম কোশ্চেন পড়ে স্টেবিলিটি বন্ড অর্ডারের সাথে প্রপোর্শনাল হয়। তাহলে এইরকম জিনিস আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম হেমো থিওরি। আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।